আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি নিয়মিত আসছি আপনাদের মাঝে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, দি কোড অফ সিভিল প্রসিডিউরের আমি 6 আদেশ এবং 7 আদেশ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিকেলে আমি একটা সেশনে আলোচনা করেছিলাম আপনার 5 আদেশ পর্যন্ত, 3, 4 এবং 5 আদেশ। তো 6 আদেশ যেটা আলোচনা করতে গেলে আপনার 6 আদেশে আলোচনা করতে গেলে অবশ্যই 7 এবং 8 আদেশ আগে আলোচনা করতে হবে। 6 আদেশ যদি আলোচনা করতে যায় তাহলে আপনার 6 মিনস প্লেন অ্যান্ড রিটেন স্টেটমেন্ট। প্লেন অ্যান্ড রিটেন স্টেটমেন্ট যদি আলোচনা করতে যাই তাহলে আপনার 7 এবং 8 আদেশ আগে আলোচনা করতে হবে। তো আপনার 6 আদেশ আলোচনা করবার আগে এই জন্য 7 এবং 8 আদেশ আলোচনা করতে চাচ্ছি। 7 আদেশের যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে প্লেন অর্থ আরজি। আরজি কাকে বলে? স্বাভাবিকভাবে আরজি কাকে বলে? যে বিষয়টা হচ্ছে যে ঘটনার বিবরণ অবশ্যই থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে দেওয়ানি মামলা জারি করতে হলে পরে আপনি যে বিষয়গুলোতে প্রতিকার চান সেই বিষয়গুলো আপনার সেই দরখাস্তে উল্লেখ করে যে প্রতিকার চাওয়া হয় আদালতের কাছে, সেটাকেই আপনার বলা হচ্ছে আরজি। আরজির জন্য সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা কিংবা কাকে বলে এটা কোথাও স্পষ্টভাবে দেওয়া নাই, কিন্তু আমি যে বিষয়গুলো বললাম যে আরজির যে উপাদানগুলো আছে, যে আরজিতে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, এই জিনিসটাই 7 আদেশের 1 বিধিতে যে বিষয়গুলো আছে এগুলোই যদি আপনি উল্লেখ করে দেন, যে বিষয়গুলো প্রতিকার চেয়ে যে বিষয়গুলো চাওয়া হচ্ছে দরখাস্তে উল্লেখ করলে যে প্রতিকার চাওয়া হয় তাকে আরজি বলে স্বাভাবিকভাবে। তো 7 আদেশের 1 বিধিতে কয়টি বিষয় থাকতে হবে? 7 আদেশের 1 বিধিতে 9টি বিষয় থাকতে হবে। একের কতে বলা হচ্ছে যে আদালতে মামলা দায়ের করতে হবে সেখানে আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম। আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম। তো বাদীর নাম আর বিবাদীর নাম এই অংশটাতে আপনার 2025 সালের 18 নম্বর আদেশ দ্বারা সংশোধিত হয়েছে খ এবং গ, অর্থাৎ বি এন্ড সি। এখানে আপনার কি সংশোধিত হয়েছে? যেখানে আপনার সংশোধিত হয়ে বলা হয়েছে যে আগে ছিল বাদী এবং বিবাদীর নাম, পরিচয় ও বাসস্থান যতদূর পর্যন্ত জানা যায়। তো এখন এখানে বলা হচ্ছে যে ফোন অথবা মোবাইল নাম্বার থাকতে হবে এবং এনআইডি নাম্বার থাকতে হবে এবং ইমেল অ্যাড্রেস থাকতে হবে। এই অংশটুকু শুধু সংশোধিত আকারে সংযোজিত হয়েছে। আর পরবর্তীতে বলা হচ্ছে ঘতে বাদী কিংবা বিবাদী যদি নাবালক কিংবা মানসিক বিকারগ্রস্ত হয় সেটি উল্লেখ করতে হবে। ওমতে বলা হচ্ছে যে সকল ঘটনার দরুন মামলা কারণ উদ্ভব হয়েছে সেটি কারণ অবশ্যই উল্লেখ করতে হবে। আদালতের এখতিয়ার আছে মর্মে প্রতিমান হয় সেটি আদালতের এখতিয়ার আছে কিনা সবার আগে এটা বিবেচ্য বিষয়, যে আদালতের এখতিয়ার আছে মর্মে প্রতিমান হয় সেটা উল্লেখ করতে হবে। বাদী যে প্রতিকার দাবি করে সেটি উল্লেখ করতে হবে এবং বর্গিজতে বাদী যে ক্ষেত্রে আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে সম্মত হয়েছে কিংবা বর্জন করেছে সেই অংশ অনুরূপভাবে পরিশোধ কিংবা বর্জন করা হয়েছে কিনা সে বিষয়টি উল্লেখ করতে হবে এবং আদালতের এখতিয়ার কোর্ট ফি নির্ধারণের লক্ষ্যে মামলার সারবস্তুর মূল্য সম্পর্কে বিবৃতি দিতে হবে। তার মানে আপনার কোর্ট ফি তাছাড়া নির্ধারণ করা যাবে না, আদালতের এখতিয়ারে কোর্ট ফি নির্ধারণ করতে হবে। এই জন্য আপনার মামলার সারবস্তুর মূল্য উল্লেখ করতে হবে। আর 27(2) বলা হচ্ছে যদি টাকার মামলা হয় যে ক্ষেত্রে বাদী টাকা আদায় করতে চান সেক্ষেত্রে আরজিতে দাবিকৃত যথাযথ পরিমাণ বিবৃতি থাকবে কিন্তু আনুমানিক পরিমাণ বর্ণনা করবে। আর 7(3) বিধিতে বলা হচ্ছে যে ক্ষেত্রে মামলার বিষয়বস্তু স্থাবর সম্পত্তি সেক্ষেত্রে আপনার কি হবে? আরজিতে সম্পত্তি শনাক্ত করার জন্য উপযুক্ত বর্ণনা থাকতে হবে, যে সীমানা কিংবা সেটেলমেন্ট পরিচয় উল্লেখিত নম্বর থাকতে হবে, অর্থাৎ চৌহদ্দির বিবরণ থাকতে হবে, সীমানা নম্বর আরজিতে উল্লেখ করতে হবে। বাদী যখন প্রতিনিধি হিসেবে মামলা করে সে বিষয়টিও উল্লেখ করতে হবে। আর আপনার যদি তামাদি আইন হতে অব্যাহতি পায়, কি কারণে তামাদি আইন হতে অব্যাহতি পায় সেই বিষয়টিও আপনার উল্লেখ করতে হবে। যে ক্ষেত্রে আপনার প্রতিকার 7 আদেশের 7 বিধিতে যে প্রতিকার চাওয়া হবে তা আরজিতে উল্লেখ করতে হবে। 7 আদেশের 7 বিধিতে বলা হচ্ছে যে প্রতিকার চাওয়া হবে সেটি আরজিতে উল্লেখ করতে হবে।
এবং 7 আদেশে 8 বিধিতে পৃথক অজুহাতের উপর প্রতিষ্ঠিত প্রতিকার, স্বতন্ত্র স্পষ্ট কারণের উপর কতিপয় স্পষ্ট দাবি কিংবা মামলার কারণ সম্পর্কে ফরিয়াদি যে ক্ষেত্রে প্রতিকার প্রার্থনা করে সেটা স্বতন্ত্র এবং স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। আপনার প্রতিকার যেটা চাচ্ছেন সেটা স্বতন্ত্র এবং স্পষ্ট যেন বর্ণনা থাকে সেটা উল্লেখ করতে হবে। এবং আরজি গ্রহণের পদ্ধতি, আরজি গ্রহণ কিভাবে করে সেই বিষয়টা আপনার প্রথমেই বলা হয়েছিল যে সমনের সময় যে বিষয়টা আপনার যে সকল দলিল ফরিয়াদি আরজির সঙ্গে দাখিল করতে হবে সেই জিনিসগুলো আপনার লিখিত আকারে দিতে হবে যে কোন কোন দলিল আপনার দাখিল করতেছে, এবং বিবাদী যতগুলো বিবাদী আছে সাদা কাগজে আরজি তত নকল দাখিল করতে হবে, এবং দৈর্ঘ্য কিংবা বিবাদীর সংখ্যার দিকের অজুহাতে কিংবা কোনো সঙ্গত কারণে আদালত যদি শুধুমাত্র বাদীর দাবিকৃত প্রতিকার সম্বন্ধে সংরক্ষিত বিবৃতির এরূপ সংখ্যা দাখিল করার অনুমতি প্রদান করে, অবশ্যই সংক্ষিপ্ত বিবৃতির যে কোনো সংখ্যক নকল দাখিল করলেও চলবে। আর যে ক্ষেত্রে বাদী প্রতিনিধিত্বমূলক ক্ষমতায় মামলা করে বা বিবাদী অন্য কোনো বিবাদীকে প্রতিনিধিত্বমূলক ক্ষমতায় অভিযুক্ত করা হয় সেক্ষেত্রে এর বিবৃতি বাদী অনুক্ষমতা মামলা করলেন সেটাও উল্লেখ করতে হবে। আর ফরিয়াদি আদালতের আদেশ মোতাবেক আরজির সঙ্গে বিবৃতির সামঞ্জস্য রক্ষা করার জন্য তা সংশোধন করতে পারবে। আর উপরোক্ত তালিকা বিবৃতি নকল প্রভৃতি আদালতের প্রধান কেরানি পরীক্ষাপূর্বক যদি দেখতে পান সেগুলো সঠিক আছে তাহলে সেগুলো সই প্রদান করবে। তার মানে আদালতে একজন পরীক্ষা করে দেখার জন্য আছেন। এবং 7 আদেশে 10 বিধিতে হচ্ছে যদি পরীক্ষা করে সঠিক না পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে দেখেন, 7 আদেশে 10 বিধিতে বলা হচ্ছে যে মামলার যে কোনো পর্যায়ে যে মামলা দাখিল করা উচিত সে আদালতে আরজি দাখিল করার নিমিত্তে তা ফেরত দেওয়া যাবে। মানে আরজি ফেরত দেওয়ার পদ্ধতি, বিচারক আরজি ফেরত দেওয়ার সময় 7 আদেশে 2 বিধিতে বলা হচ্ছে যে আরজি ফেরত দেওয়ার সময় উহার উপর আরজি দাখিল করার এবং ফেরত দেওয়ার তারিখ এবং দাখিলকারক পক্ষের নাম ও তা ফেরত নিয়ে যাওয়ার অজুহাত সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখবে। তার মানে বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আরজি ফেরত এখতিয়ারবিহীন আদালতে যদি আরজি দাখিল করা হয় তাহলে আদালত কি করবে, আরজি ফেরত দিয়ে দিবে। আর 7 আদেশে 2 বিধিতে বলা হচ্ছে আরজি ফেরতের সময় আদালত কি করবে, ফেরত দেওয়ার সময় আরজি ফেরতের সময় আদালত আরজির সাথে 4টি নোট দিবেন, আরজি দাখিলের তারিখ, আরজি ফেরতের তারিখ, পক্ষগণের নাম এবং আরজি ফেরতের কারণ। একটা জিনিস যে আরজির শুরুতে কি থাকবে, আরজির শুরুতে থাকবে আদালতের নাম এবং শেষে থাকবে সত্যপাঠ। আরজিতে কে স্বাক্ষর করবেন, আরজিতে স্বাক্ষর করবেন বাদী ও তার আইনজীবী। যদি আইনজীবী থাকে তবে ওই যে 3 আদেশের 4 বিধিতে বলা হয়েছে এবং 3 আদেশের 3 বিধিতে বলা হয়েছে যে আপনি ইচ্ছা করলেও উকিল ছাড়াও মামলা পরিচালনা করতে পারবেন, পক্ষদ্বয় উকিল না থাকলেও মামলা পরিচালনা করতে পারবে। তো উকিল যদি না থাকে তাহলে স্বাক্ষর করবে কেন। আর 7 আদেশের 2 বিধিতে যেটা আরজি ফেরত হলো সেখানে আপনার কি হবে, 14 ধারা তামাদি আইনের 14 ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে মামলা যদি দায়ের করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার এই সময়গুলো কি গণনা হবে না, তামাদি গণনা থেকে এই সময়গুলো বাদ যাবে, অবশ্যই বাদ যাবে। এবং আরজি ফেরতের সিদ্ধান্ত কি ধরনের, এটা একটি আদেশ, এটা বিবিধ আপিল করা যাবে। আরজি ফেরতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তামাদি সাপেক্ষে এখতিয়ার সম্পন্ন আদালতে আরজি দাখিল করা যাবে এবং 43 আদেশের 1 বিধি অনুযায়ী বিবিধ আপিল দায়ের করা যাবে। তার মানে অনেক কয়টা কোশ্চেন এখানে পড়া হয়ে গেল আপনারা যদি বুঝে থাকেন এই। আর 7 আদেশের 11 বিধি, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, কি কারণে আপনার আরজি নাকচ হয়। এটা প্রত্যেকটা পরীক্ষাতেই আসে এবং খন্ড খন্ড অংশ আসে। যে ক্ষেত্রে 1 নাম্বার বলা হচ্ছে যে ক্ষেত্রে ইহা মোকদ্দমার কারণ ব্যক্ত করে নাই, মোকদ্দমার কারণই উল্লেখ করে নাই অথচ আরজি দাখিল করছেন, সেক্ষেত্রে আপনার এটা আরজি ফেরত হবে। আর দাবিকৃত প্রতিকার কম মূল্যায়িত যদি হয়, আদালতের নির্দেশ মোতাবেক ফরিয়াদি নির্ধারিত সময়সীমার ভিতরে তা শুদ্ধ করতে যদি ব্যর্থ হয় তাহলে আরজি আপনার খারিজ হয়ে যাবে। আর যে ক্ষেত্রে দাবিকৃত প্রতিকারের সঠিক মূল্যায়িত হয়েছে কিন্তু আরজি প্রয়োজন অপেক্ষা কম মূল্যের স্ট্যাম্প যুক্ত কাগজে লেখা হয়েছে, নির্ধারিত সময়ের ভিতরে আদালতের নির্দেশ মোতাবেক ফরিয়াদি যদি স্ট্যাম্প কাগজ সরবরাহ করতে ব্যর্থ হয়, এখন কম মূল্যের স্ট্যাম্পও যদি লাগানো হয় তাও এটা খারিজ হয়ে যাবে। আর 4 বলেছে যে ক্ষেত্রে আরজি বিবৃতি হতে মামলা যে কোনো আইন দ্বারা বারিত বলে প্রতীয়মান হয়, কোনো আইন দ্বারা যদি বারিত হয় তাহলে এটা আপনার খারিজ হবে। তবে শর্ত হলো মামলার সঠিক মূল্যায়নের কিংবা প্রয়োজনীয় স্ট্যাম্প দাখিল করার নিমিত্তে আদালত দ্বারা নির্ধারিত সময় হচ্ছে 21 দিনের অতিরিক্ত হবে না। এখন আরজি খারিজ সম্পর্কে
আরো কিছু কথা আছে যে বিষয়গুলো আপনার বইতে আমাদের সাধারণত বলা আছে কোড অফ সিভিল প্রসিডিউরে 4টি বলা আছে, কিন্তু বিভিন্ন উচ্চ আদালতের সিদ্ধান্তে আবার 5টি বলা আছে, যে বিষয়টি ক্লিয়ার না করলেই নয়। যেমন আপনার 7 আদেশের 11 বিধিতে 5টি কারণে যে কোনো আর্জি বাতিল হয়। এখানে দেখেন আবার এইবারে বলেন যে এক জায়গায় পড়লাম 4টি, আরেক জায়গায় 5টি, তাহলে 5টি কি কি? দেখেন, মামলার উদ্ভবের কারণ যদি প্রকাশ না করা হয়, এটা আগে থেকেই ছিল। প্রার্থিত প্রতিকারের মূল্যমান যদি কম দেখানো হয়, এটাও আগে ছিল। প্রয়োজনীয় কোর্ট ফি যদি কম লাগানো হয়, এটাও ছিল। আর্জির বর্ণনা অনুযায়ী কোনো আইন দ্বারা যদি বাড়িত হয়, এটাও ছিল। তাহলে আপনার কোনটা ছিল না? সময় দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার 7 বিধি 9(1) এর বিধান যদি পালন না করা হয়, ওই যে বলা হয়েছে যে 21 দিনের ভিতরে, তাহলে এখানে দেখেন এটা কোথায় থেকে আসলো? এটা বলা হচ্ছে অর্ডার 7 রুল 9(1) আপনার সন্নিবেশিত হয়েছে কলিকাতা হাইকোর্ট কর্তৃক। এটা 1928 সালে 1928 সালে এটা সংযোজিত হয়েছে এবং আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের উপর সমন জারির রিকুইজিট ফি দাখিল করতে হবে। এই বিধানটি পালিত না হলে আর্জি নাকচ বা বাতিল করা যাবে। সুতরাং আর্জি বাতিল বা নাকচ করার জন্য উক্ত বর্ণিত কারণটিও বিধিভুক্ত হয়েছে। তার মানে এটাও অবশ্যই লিখবেন। যদি এই 4টা তথাকথিতভাবে অ্যান্সার করে যান, তাহলে তথাকথিতভাবে নাম্বার পেয়ে যাবেন রিটেনে। একটু তো এক্সেপশনাল হতেই হবে। এটা কিসের সিদ্ধান্ত? 72 DLR 2020 744 বলা হচ্ছে ব্র্যাকেটে 752 প্যারা 39 এ আরজি প্রত্যাখ্যানের 5টি কারণ রয়েছে মর্মে সমর্থন উল্লেখ করা হয়েছে। এখন এটি কি বাংলাদেশে প্রযোজ্য? এটা তো কলিকাতা থেকে আসছে। তাহলে এটা বলতে হবে যে এটি 9(1) বিধিটি আমাদের সিবিসিতে অন্তর্ভুক্ত করা হয়নি, তবে উহা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে মাননীয় আপিল বিভাগ কর্তৃক দেখেন 1985 BLD AD অ্যাপিলেট ডিভিশন 179 ব্র্যাকেটে আছে 180, প্যারা 6 and 7 এই মামলায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে এটি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে 1985 সালে BLD। তাহলে এই রেফারেন্সটা যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি সঠিকভাবে বলতে পারলেন যে হ্যাঁ, এই রেফারেন্সটা আমি কোথায় পেয়েছি, সিপিসিতে তো নাই। তাহলে এই বর্ণনা অবশ্যই এটা মনে রাখবেন। আর 7 আদেশের 11 পরে আসেন হচ্ছে 7 আদেশের 12। যদি আরজি নাকচ হয়ে যায়, রিজেকশন হয়ে যায়, সেটার পদ্ধতি কি হবে? আরজি নাকচ এবং রিজেকশন হয়ে গেলে সেটার পদ্ধতি হচ্ছে, কোনো আরজি নাকচ করা হলে বিচারক উহার কারণ উল্লেখপূর্বক একটি আদেশ লিপিবদ্ধ করবেন, অবশ্যই আদেশ দিবেন। এবং 7 আদেশের 13 বিধি হচ্ছে যে যখন কারণ পেয়ে গেলেন তখন কি করবেন? আরজি নাকচ করা হলো যে ক্ষেত্রে নতুন আরজি দাখিলের কোনো বাধা নাই। আরজি যদি নাকচ করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নতুন করে আরজি দাখিলের কোনো বাধা থাকবে না। এবং আরজির সঙ্গে দলিল দাখিল 7 আদেশের 14 বিধিতে বলা হচ্ছে যে বাদীর হস্তগত কিংবা আওতাধীন কোনো দলিলের ভিত্তিতে যে ক্ষেত্রে ফরিয়াদি মামলা দাখিল করে, সেক্ষেত্রে উক্ত দলিলও আরজি পেশের সময় আদালতে উপস্থিত করতে হবে। আর 7 আদেশের 15 বিধিতে বলা হচ্ছে বাদীর দখলে বা আয়ত্তে কোনো দলিল না থাকলে বিবৃতি। যদি এরকম কোনো দলিল বাদীর দখলে কিংবা আয়ত্তে না থাকে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় তা কাহার দখলে আছে বা আয়ত্তে আছে তাও বিবৃতি দিতে হবে আপনার স্পষ্ট করে। তাহলে আরজিতে এগুলোর বিবরণ দিতে হবে। আপনার 7 আদেশের 16 বিধিতে বলা হচ্ছে যে আপনার কোনো হস্তান্তরযোগ্য দলিলের ভিত্তিতে যে ক্ষেত্রে মামলা দাখিল করা হয়, উক্ত দলিলগুলো যদি হারিয়ে যেয়ে থাকে, সেটারও যদি প্রমাণিত হয় এবং উক্ত দলিলের অপর কারো দখলেও যদি থাকে, সেটাও আপনার উল্লেখ করতে হবে। তা না হলে আদালত এটা গ্রহণ করবে না। এবং 7 আদেশের 18 বিধিতে আসি, আরজির সঙ্গে হাজির না করা দলিলের অগ্রহণযোগ্যতা। যেসব দলিলগুলো আরজির সঙ্গে হাজির করা উচিত ছিল, সেই দলিলগুলো যদি আদালতে হাজির করা না হয়ে থাকে, সেই দলিলগুলো আরজির সঙ্গে হাজির না করা হলে সেগুলো আদালত গ্রহণ করবে না। আদালতের অনুমতি ছাড়া মামলার শুনানির সময় বাদীকে তা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে না। তবে শর্ত হলো আদালত এরকম অনুমতি ব্যতিক্রম ধর্মী অবস্থা ছাড়া গ্রহণ করে না। কিছু ব্যতিক্রম ধর্মী ক্ষেত্রে আদালত এই ধরনের অবস্থা, যে আপনি দলিল আগে দাখিল করার কথা ছিল, রুজু করতে পারেন বা দাখিল করতে পারেন নাই, যে কোনো কারণ বা অজুহাত যদি দাখিল করেন, সেটা যদি সন্তোষজনক হয়, সাফিসিয়েন্ট কজ থাকে, সেটা আদালত গ্রহণ করবে কি করবে না সেটা আদালতের ব্যাপার, কিন্তু এটা ব্যতিক্রম ধর্মী ক্ষেত্রে গ্রহণ করে থাকে। আর যেসব দলিলগুলো বিবাদীর সাক্ষীকে জেরা করা কিংবা বিবাদী দ্বারা উত্থাপিত কোনো বিষয়ের উত্তর দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়, কিংবা যেসব দলিলগুলো কেবলমাত্র কোনো সাক্ষীকে
তার স্মৃতি পুনরুজ্জীবিত করার নিমিত্তে তা হাতে দেওয়া হয়, সেক্ষেত্রে এটা প্রয়োগযোগ্য হবে না। তাও বলা আছে স্পষ্ট যে আপনার কারো ভুলে যেতে পারে, মামলা চলাকালীন সময় অনেক সময় তো লাগে আপনার, সেই ক্ষেত্রে আপনার যে কি দলিলে কি লেখা আছে না লেখা আছে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য, মনে করার জন্য, দলিল দেখার জন্য নিলেন, সেটা গ্রহণ করবে, সেক্ষেত্রে এটা আপনার কোনো সমস্যা হবে না। তার মানে আশা করি আপনারা 7 আদেশটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন নেক্সট ডেতে আমি আলোচনা করব 8 আদেশ, তারপরে আমি 6 আদেশ আলোচনা করব। এইখানে আপনার 6, 7 এবং 8 আদেশ ধরে রাখবেন যে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে কোশ্চেন আসে আপনার 90% সম্ভাবনা থাকে এখান থেকে কোশ্চেন আসার, এই জন্য এটা স্কিপ করার কোনো উপায় নাই। এখন আরজি খারিজের সিদ্ধান্ত কি? আরজি খারিজের সিদ্ধান্ত হলো একটি ডিক্রি। আরজি খারিজের সিদ্ধান্ত একটি ডিক্রি, যেটা ধারা 2-2 আপনারা পড়েছেন, আমিও পড়িয়েছিলাম। 2-2 কতগুলো সংজ্ঞা আছে, সেকশন 2 সেখানে 2-2 আছে আপনার যে একটি 2-2 হলো ডিক্রি। আরজি খারিজের আদেশের বিরুদ্ধে কি কি প্রতিকার করা যায়, আপনার আরজি ফেরতের বিরুদ্ধে কি প্রতিকার পাওয়া যায় এটা আলোচনা করেছিলাম। আর আরজি খারিজ আদেশের বিরুদ্ধে কি প্রতিকার আছে সেটা হচ্ছে একই আদালতে নতুন আরজি দাখিল করা যায়। 27-13 বিধি আমরা পড়ে আসলাম যে কোনো বাধা নাই। আবার এটা যেহেতু ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যাবে, আবার কোর্ট ফি অপর্যাপ্ত হওয়ার কারণে খারিজ হলে 149 ধারা অনুযায়ী সময় প্রার্থনা করে আবেদন করতে হবে। আরজি খারিজের জন্য কে আবেদন করবে? আরজি খারিজের জন্য এটাও মনে রাখতে হবে, আরজি খারিজের জন্য আবেদন করবে হলো বিবাদী। আর মোকদ্দমার যে কোনো পর্যায়ে আরজি সংশোধন করা যাবে। আর আরজি সংশোধনের আবেদন নাকচ হলে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো রিভিশন। এতটুকু মনে রাখবেন, আর আস্তে আস্তে পড়তে হবে, কারণ এই আদেশগুলো অত্যন্ত বড় বড় এবং এখানে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের মনে রাখার সুবিধার্থে সিপিসি এমনি বড় অর্ডার, আর এখানে অর্ডার এবং সেকশনগুলো মনে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যায়, নিয়মিত না পড়লে হয় না। মনে করবেন অন্যান্য সাবজেক্ট যেটাই পড়েন আপনি, তার সাথে সিপিসি একবার এক ঝলক দেখে নেবেন প্রতিদিন, তাহলে আপনার আয়ত্তে থাকবে। এই আপনি যার সাথে যত বেশি মিশবেন তার সাথে তত ক্লোজ বন্ধুত্ব হবে, এবং আপনার পড়ালেখাটাও এরকম, আপনি যত বেশি যার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন সেটা তত আপনার কাছাকাছি, তত ঘনিষ্ঠভাবে আসার চেষ্টা করবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।